স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH কিশোরের অগ্নিবাণে আজ যা নিয়ে আলোচনা করছি তা বিরাট গুরুত্বপূর্ণ। তার কারণ হলো পাক অধিকৃত কাশ্মীর নিয়ে যা বলে দিয়েছেন প্রধানমন্ত্রী, এরপর গোটা দেশের মানুষ অপেক্ষার মোডে চলে গিয়েছেন। গোটা দেশের মানুষ ভাবছেন এত বড় বার্তার পর পাক অধিকৃত কাশ্মীর আর কি পাক অধিকৃত থাকবে, নাকি হবে বড় কোনো অ্যাকশন। কি বলেছেন প্রধানমন্ত্রী বলার আগে দ্রুত একবার জানাই, প্রধানমন্ত্রী মনে করিয়েছেন কিভাবে যখন 1946 থেকে 1948 পর্যন্ত যে যুদ্ধ চলেছিল, যে সময় মহারাজ হরি সিং প্রাথমিকভাবে কাশ্মীরকে স্বাধীন রাখতে চেয়েও পরে ভারতের সঙ্গে কাশ্মীরকে মিলিয়ে দেওয়ার কাগজে সাইন করলেন, তারপর যেভাবে পাশতুন মুজাহিদ সন্ত্রাসীদের দিয়ে পাকিস্তান সেখানে আক্রমণ চালায়, পাকিস্তান সেনা এসে কাশ্মীরে আক্রমণ চালানোর চেষ্টা করে, কিন্তু ভারতীয় সেনাবাহিনী তাদেরকে পিছিয়ে দেয়। ভারতীয় সেনাবাহিনী তাড়ায় পাকিস্তান সেনা এবং পাশতুন মুজাহিদ সন্ত্রাসীরা পেছোতে থাকে। সেই সময় হঠাৎ করে নেহেরুর মনে হয় যে আমরা গিয়ে ইউনাইটেড নেশনসে এই নিয়ে কথা বলি, সমঝোতা করি। সেই সমঝোতা করতে গিয়ে পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তান এসে সেখানে অধিকার জমায় বেআইনিভাবে। ভারতের জমিতে, ভারতের মাটিতে পাকিস্তান অধিকার জমায়। সেই সময় থাকা প্রশাসন, কংগ্রেস সরকার নেহেরুর জন্য তা প্রধানমন্ত্রী মনে করিয়েছেন সেই সময় যদি এই পাশতুন মুজাহিদ সন্ত্রাসী পাকিস্তানি সন্ত্রাসীদের খতম করে দেওয়া হতো, তাহলে পরে কাশ্মীর আজ ভারতের অংশ হতো এবং পাকিস্তানের থোতা মুখ ভোতা হতো। কি বলেছেন প্রধানমন্ত্রী? বিরাট বার্তা দিয়েছেন পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। আমি বলছি আপনাকে বিরাট বার্তা। কি বলেছেন প্রধানমন্ত্রী, শুনুন। मां भारती का एक हिस्सा आतंकवादियों के बलबूते पर, मुजाहिदों के नाम पर पाकिस्तान ने हड़प ले लिया। अगर उसी दिन इन मुजाहिदों को मौत के घाट उतार दिया गया होता और सरदार पटेल की इच्छा थी कि पीओके वापस नहीं आता है, तब तक सेना रुकनी नहीं चाहिए, लेकिन सरदार साहब की बात मानी नहीं गई। ये मुजाहिदीन जो लहू चख गए थे, वो सिलसिला 75 साल से चला है। पहलगाम में भी उसी का विकृत रूप था। সর্দার বল্লভভাই পটেল বলেছিলেন যে ভারতীয় সেনাকে কোনোভাবে বাধা দেওয়া উচিত না, তাদের এগিয়ে যেতে দিন। এই পাশতুন, এই মুজাহিদ, এই সন্ত্রাসী, এই পাকিস্তানি সন্ত্রাসী এবং সেনাকে দুমড়ে মুচড়ে দিয়ে এগিয়ে যেতে দিন ভারতীয় সেনাকে। কিন্তু সেই সময় তার কথা শোনা হয়নি। ভারতীয় সেনাকে আটকে দেওয়া হয়েছিল ভারতের তরফ থেকে। সেই সময় বিরাট ভুল সিদ্ধান্ত ছিল মাউন্ট ব্যাটেনের কথায় ইউনাইটেড নেশনসে গিয়ে বলা যে আপনারা সমঝোতা করে দিন। কোন মাউন্ট ব্যাটেন? জিন্নার পরম বন্ধু মাউন্ট ব্যাটেন। আর সেই ট্র্যাডিশন সমানে চলেছে। সন্ত্রাসীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা, সন্ত্রাসীদের তোল্লাই দেওয়ার চেষ্টা করা, সেই ট্র্যাডিশন চলেছে সেই কাশ্মীর থেকে। যবে থেকে কাশ্মীর দখল হয়, সেই থেকে কাশ্মীরের একটি অংশ দখল হয়, সেই থেকে শুরু করে 2000-এর গোটা দশক বারবার যতবার টেররিস্ট অ্যাটাক হয়েছে, প্রত্যেকবার পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া হয়েছে। শুধু যখন মুম্বাই হামলা হয় তখন পাকিস্তানকে কি করা হয়? তাদেরকে ডসিয়ার পাঠানো হয়, কাগজে লিখে পাঠানো হয়, এই দেখুন প্রমাণ, আপনাদের জমি থেকে এসেছিল সন্ত্রাসবাদীরা। আরে অ্যাকশন কি নিয়েছিলেন আপনারা? কংগ্রেস সরকার ছিল সেই সময়, মনমোহন সিং বার্তা দিয়েছিলেন, কড়া বার্তা। নাকি কড়া বার্তা দিয়ে কি হবে? ধুয়ে খাবো। এবং সেই ট্র্যাডিশন আজ ভেঙে গিয়েছে। আজ নতুন ভারতে যদি কেউ চোখ তুলে তাকায়, কি হবে? প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, নয় শান্তির রুটি আর না হলে মোদির গুলি। কি বলেছেন প্রধানমন্ত্রী?
मैं पाकिस्तान के बच्चों को कहना चाहता हूं कि आपके हुक्मनारा, ये आपकी सेना आतंकवाद के साए में पल रही है। पाकिस्तान को आतंक की बीमारी से मुक्त करने के लिए पाकिस्तान के अवाम को आगे आना होगा। सुख चैन की जिंदगी जियो, रोटी खाओ, वरना मेरी गोली तो है ही। বারবার বলে দিচ্ছি, পাকিস্তানে বসে থাকা সন্ত্রাসী হোক, বাংলাদেশে বসে থাকা সন্ত্রাসবাদী হোক, এই দেশের অন্দরে ছত্তিশগড়, তেলেঙ্গানা এই সব জায়গায় বসে থাকা সন্ত্রাসবাদী হোক, শান্তির রুটি খাও যদি খেতে পারো, আর না হলে গুলি খেতে হবে। দিস ইজ দ্য নিউ নর্ম, ইংরেজিতে বলা হয় এটাই নতুন নিয়ম, এটাই নতুন নীতি। কিন্তু ভারতের ভেতরে বসে থাকা সন্ত্রাসবাদীরা কি শুধু ভারত বিরোধী? আমার প্রশ্ন হচ্ছে, যারা ভারতীয় সেনাবাহিনীকে প্রশ্ন করে ভারতীয় সেনাবাহিনীর পদক্ষেপ নিয়ে, তারা ভারত বিরোধী নয়? প্রধানমন্ত্রী তাদেরকেও বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, যারা প্রুফ চেয়েছিল, যারা প্রমাণ চেয়েছিল, তাদের জন্য সেনা এবার ভিডিও রেকর্ড করে নিয়ে এসেছে স্যার, যাতে আপনারা প্রুফ দেখতে পারেন নিজেদের ড্রয়িং রুমের এসিতে বসে। কি বলেছেন প্রধানমন্ত্রী, শুনুন। जब आतंकवाद के 9 ठिकाने तय करके 22 मिनट में, साथियों 22 मिनट में उनको ध्वस्त कर दिया, और इस बार तो सब कैमरा के सामने की सारी व्यवस्था रखी थी ताकि हमारे घर में कोई सबूत न मांगे। अब हमें सबूत नहीं देना पड़ रहा है, वो ऊपर वाला दे रहा है। কিশলয়ের অগ্নিবাণে আজ আমার প্রশ্ন, আজ আমার অগ্নিবাণ, যেখান থেকে আমি আমার হাই ভোল্টেজ ডিবেট আর শুরু করব, সেই প্রশ্নে যাব সরাসরি। আজকে কিশলয়ের অগ্নিবাণে আমার প্রশ্ন, আমার অগ্নিবাণ প্রশ্ন করছি, হয় শান্তির রুটি না হয় গুলি, এটাই নতুন ভারতের নীতি। নতুন ভারতের নীতি এটাই, আর এটাই তো হওয়া উচিত। যদি আমার মাথায় কেউ বন্দুক ঠেকিয়ে গুলি মারতে আসে, তাকে কি আমি বাড়িতে বসিয়ে চা খাওয়াবো, না নিজেকে ডিফেন্ড করব, নিজের মাতৃভূমিকে ডিফেন্ড করব? আমার প্রশ্ন থাকছে, নতুন ভারতের এই নীতি যদি অনেক আগে থেকেই গ্রহণ করা হতো, তাহলে বহু মানুষের প্রাণ বাঁচাতে পারতাম নাকি আমরা? প্রশ্ন করব আজ। যারা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে, প্রত্যেকের সঙ্গে আলোচনা করবো আজকে হাই ভোল্টেজ ডিবেটে। যারা উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন প্রণয় রয়, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, আমার সঙ্গে রয়েছেন নীলাভ ব্যানার্জি, আইনজীবী, কংগ্রেসকে সমর্থন করেন, আমার সঙ্গে রয়েছেন শুভম ব্যানার্জি, সিপিআই নেতা, আমার সঙ্গে রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক, আমার সঙ্গে রয়েছেন সত্যজিৎ ব্যানার্জি, প্রাক্তন পুলিশ কর্তা। আমি নীলাদ্রি বাবুকে দিয়ে শুরু করব। নীলাদ্রি বাবু, প্রধানমন্ত্রী আজ এবং গতকাল দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট তুলেছেন। গতকাল তিনি বলেছিলেন যে শান্তির রুটি যদি খেতে পারো খাও, না হলে গুলি খেতে হবে। এটা তো পৃথিবীর যে কোনো সেন, অর্থাৎ যার মাথা ঠিক আছে, যে কোনো মানুষ এটাই বলবে যে আমার দেশকে বাঁচাতে হলে আমাকে অস্ত্র তুলতে হবে ডিফেন্সের জন্য, নাকি আমি তাদেরকে গিয়ে গোলাপ ফুল দেবো, এই নিয়ে কার সমস্যা থাকতে পারে? এক। আর 2 নম্বর হচ্ছে স্যার, পিওকে, পাক অকুপাইড কাশ্মীর, প্রধানমন্ত্রী বলছেন যদি সেই সময় সর্দার পটেলের কথা শোনা হতো এবং সন্ত্রাসবাদীদের তোল্লাই না দেওয়া হতো সেই সময় পাস্তুন মুজাহিদদের, তাহলে পরে আজকে হয়তো তাদেরকে যদি খতম করে দেওয়া হতো, তাহলে আজকে হয়তো পিওকে আমাদের হতো। তাহলে কি পিওকে আমাদের হতে চলেছে? প্রধানমন্ত্রীকে একটা বড় বার্তা দিয়ে দিচ্ছেন এখানে, বলুন স্যার। প্রথম কথা, কিশলয় 2008 সালে মুম্বাইতে সন্ত্রাসবাদী হামলায় সেদিনও কিন্তু সাধারণ মানুষ মারা গেছিল, কিন্তু সেদিন ভারত সরকারের সাহস হয়নি সেই আক্রমণের প্রত্যুত্তরে গুলি চালানোর। আমরা সেদিন শুধু শান্তির বাণী বলেছিলাম, গুলি চালানোর সাহস দেখাতে পারিনি। আজকের ভারত যেটা দেখাতে পেরেছে, অবভিয়াসলি সমস্ত দলের সমর্থনের পেছনে আছে, কিন্তু এই ভারত নতুন ভারত, এটা প্রধানমন্ত্রী আবার আমাদের মনে করিয়ে দিলেন। দ্বিতীয় কথা, আজকে আমাদের মূল সমস্যা হচ্ছে কাশ্মীর সমস্যা। কাশ্মীর নিয়েই যত সন্ত্রাসবাদী আক্রমণ হচ্ছে, এই কাশ্মীর সমস্যার মূল নিহিত হয়ে আছে জওহরলাল নেহরুর ভুল সিদ্ধান্তের পেছনে। সেদিন নেহরুর সামনে সুযোগ ছিল, যখন সর্দার প্যাটেলের নেতৃত্বে ভারত হায়দ্রাবাদকে ভারতবর্ষের মধ্যে নিয়ে এলো, সেখানেও অনেক প্রতিরোধ হয়েছিল। তখন ভারতের সামনে সুযোগ ছিল কিশলয় পুরো কাশ্মীরটাকে পাকিস্তানের থেকে ছিনিয়ে নিয়ে ভারতবর্ষের মধ্যে নিয়ে আসা, এবং কাশ্মীরের রাজা তিনি চেয়েছিলেন
চুক্তি করেছিলেন ভারতের সাথে যে কাশ্মীর ভারতের অঙ্গ হবে, কিন্তু সেই পদক্ষেপ নেহেরু নিতে দেননি, সর্দার প্যাটেলকে নিজেও নেননি, এবং কাশ্মীর সমস্যাটাকে তিনি ইউএনএ নিয়ে চলে গেলেন। ভারতের অংশ কাশ্মীর ঠিক করবে ইউএন, ঠিক। এবং তারা এবং কি করলো ভাবতে হবে? নেহেরুর পদক্ষেপের ফলে আজকে আমাদের ভুগতে হচ্ছে। আবার 1971-এর কথা আমরা বলি, গর্বিত, অনেকে বলেন ইন্দিরা গান্ধী অমুক করেছেন তমুক করেছেন, নিশ্চয়ই করেছেন। বাংলাদেশের মানুষ গর্বিত হবেন ইন্দিরা গান্ধীর পদক্ষেপ নিয়ে, তাদের স্বাধীনতা এসছে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে, কিন্তু তাতে ভারতের কি লাভ হয়েছে? সেদিন তো সুযোগ ছিল এই পিওকে ভারতে ফিরিয়ে আনার, সাহস হয়নি ইন্দিরা গান্ধীর। তিনি শুধু বাংলাদেশকে মুক্ত করেই শান্ত হয়ে গেছিলেন। ভারতের কোনো লাভ হয়নি তার থেকে, বাংলাদেশের লাভ হয়েছিল। আজকে ভারতের সামনে সুযোগ। আমার বিশ্বাস নরেন্দ্র মোদী যেভাবে এগোচ্ছেন তাতে ভবিষ্যতে আগামী কয়েক বছরের মধ্যে পিওকের মানুষরাই চাইবে তাদের যে দেশ ভারতবর্ষ, সেই ভারতবর্ষে ফিরে যেতে। পিওকের মানুষরাই চাইবে পাকিস্তানের থেকে মুক্তি, ঠিক যেভাবে আজকে বালুচিস্তানের বিদ্রোহীরা চাইছে পাকিস্তানের থেকে মুক্তি। ইনফ্যাক্ট পাকিস্তান দেশটাই হয়তো থাকবে না, 4টে দেশে ভেঙে যাবে। এক সময় যেভাবে সোভিয়েত ইউনিয়ন গায়ের জোরে যারা কমিউনিজম চাপিয়ে দিয়েছিল, সেই দেশটা 15টা দেশে ভেঙে গেছিল। পাকিস্তানও 4টে দেশে ভেঙে যেতে পারে এবং পিওকে আবার ভারতে ফিরতে পারে। 2029-এর আগে এটা ভবিতব্য ভারতের, আমার স্পষ্টভাবে এটা মনে হচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে পাকিস্তানের বা পিওকের মানুষ চাইবেন না চাইবেন এটার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিগ্যাল স্ট্যান্ডটা কি। লিগ্যাল স্ট্যান্ড হচ্ছে কাশ্মীরের সেই সময়ের যিনি রুলার ছিলেন, সেই সময়ের যিনি শাসক ছিলেন, তিনি অ্যাকুইজিশন পেপারে সাইন করেছেন। সেই পেপারে সাইন করে তিনি বলেছেন তিনি ভারতের অংশ হবেন। সেই পেপারে সাইন করা মানে কাশ্মীর ভারতের অংশ হয়েছিল, ভারতের সঙ্গে মিশেছিল, এটা লিগ্যাল স্ট্যান্ড। এখানে যদি কোনো বিদেশি শক্তি এসে জোর করে, ইউনাইটেড নেশনস আমি বুঝি না, কেউ যদি জোর করে এসে দখল করে তাহলে সেই জায়গা আমাদের, সেটা পেতে হবে, যে কোনো মিনসে পেতে হবে। হ্যাঁ, নেহেরু তো ওটাকে ইউএনএ নিয়ে চলে গেছেন। ভারতের মাউন্টব্যাটেনের কথায় গেছিলেন, এই লিগ্যাল স্ট্যান্ডকে ডিফাই করে তিনি ইউএনএ সমস্যা নিয়ে গেলেন, আর নেহেরুর বিরুদ্ধে কেউ কোনো কথা বলেনি সেদিন। ঠিক। আমি প্রণয় বাবুর কাছে যাব, প্রত্যেকের কাছে যাবো এক এক করে, এবং আমার কাছে অনেকগুলো ব্রেকিং নিউজ আসে। প্রণয় বাবু, আমার প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী এই বার্তার পর দেশের মানুষ কি ভাবতে শুরু করবেন বা ভাবতে শুরু করতে পারেন যে এই পিওকে নিয়ে বার্তা কোনো বড় একটি বিষয়? কারণ এর আগে আমরা দেখেছি সন্ত্রাসবাদ নিয়ে আগের প্রশাসনের অনেক সময় অনেক সন্ত্রাসবাদী হামলার পর সেরকম করে কোনো অ্যাকশন হয়নি, এখন অ্যাকশন হচ্ছে, এখন ভারত জবাব দিচ্ছে। এরপর পিওকে নিয়েও ভারত জবাব দেবে, অ্যাকশন নেবে, এটা কি ভাবার সময় এসেছে? বলুন স্যার। দেখুন, জম্মু কাশ্মীর বিধানসভায় যেদিন 14টা সিট পিওকের জন্য রাখা হয়েছে, সেদিন থেকেই ভারতবাসী ভাবতে শুরু করেছে এবং বিশ্বাস করতে শুরু করেছে যে পিওকে থেকে আমাদের প্রতিনিধি নির্বাচিত হয়ে জম্মু কাশ্মীর বিধানসভায় আসবে, কেবলমাত্র সময়ের অপেক্ষা। একটা বিষয় আমি বলবো, 2014 সালে নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হলেন, আপনাদের সবার মনে আছে, তিনি অন্য রাষ্ট্রপ্রধানদের সাথেও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের এই দেশে এসেছিলেন, দিল্লিতে এসেছিলেন, এবং মোদিজির যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন। অনেকে অবাক হয়েছিলেন যে মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের দেশে আসলেন, তাহলে কি ইকুয়েশন হতে চলেছে। তো সারা পৃথিবীর সাংবাদিকরা মোদিজিকে একটা প্রশ্ন করেছিলেন যে পাকিস্তানের সাথে আপনি কীরকম সম্পর্ক চান। মোদিজি খুব স্পষ্টভাবে এক কথা বলেছিলেন, পাকিস্তান আমাদের প্রতিবেশী রাষ্ট্র, একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে প্রতিবেশী যেভাবে কথা বলে আমরা সেভাবেই কথা বলতে চাই, না মাথা উঁচু করে কথা বলতে চাই, না মাথা নিচু করে কথা বলতে চাই, চোখে চোখ রেখে প্রতিবেশীর সাথে কথা বলতে চাই। কিন্তু পাকিস্তান এই বার্তাটা সেদিন বোঝেনি। পাকিস্তান এই বার্তাটা বোঝেনি বলেই তারা বালাকোট করেছে, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, আর এবার 25 মিনিটের মধ্যে পাকিস্তানের সেনাবাহিনীর যে ঘাঁটি সেটা উড়িয়ে দিয়েছে। এটাই মোদিজির নেতৃত্বে নতুন ভারত। দেখুন, ভারতবর্ষ চিরদিন শান্তি চায়, আজও শান্তি চায়, কিন্তু যারা শান্তিকে বিঘ্নিত করবে, যারা ভারতবর্ষের নিরাপত্তাকে বিঘ্নিত করবে, যারা নিরীহ ভারতীয়দের কেবলমাত্র হিন্দু হওয়ার জন্য খুন করবে, তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি ভারতবর্ষের সরকার, মোদিজির নেতৃত্বে নতুন ভারত। পাকিস্তানকে নিয়ে আমাদের চিন্তা নেই, যারা পাকিস্তানের জঙ্গি বাহিনী আছে তাদের জন্য দেশের সেনাবাহিনী আছে। আমরা কিন্তু অনেক বেশি চিন্তিত আমাদের দেশের মধ্যে ভারতীয় হয়ে যারা পাকিস্তানের দালাল ঢুকে আছে, যারা এই কলকাতা শহরে যুদ্ধ নয় শান্তি চাই বলছে, যারা বলছেন কেন জল বন্ধ করেছেন, কিসের পাকিস্তান, কিসের বিদেশ নীতি, কিসের ভারত। আমাদের মনে হয় ভারতীয় নাগরিক হিসেবে
তাদের সাথে লড়াই করতে হবে অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায়, অবশ্যই গণতান্ত্রিকভাবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষের মানুষ হিসেবেই থাকতে হবে, পাকিস্তানের দালালি করে ভারতবর্ষে থাকা যাবে না। নতুন ভারতে মোদিজির নেতৃত্বে এই বার্তাই আজকে জনগণ দিচ্ছে। তাই পশ্চিমবঙ্গে বিশেষ করে এই যে মিছিল যেটা পশ্চিমবঙ্গে বেরিয়েছিল, পশ্চিমবঙ্গের জনগণ আজকে তাদেরকে সেই বার্তা মোদিজির বার্তায় দিচ্ছে যে তোমরা যদি শান্তির বাণী এখানে প্রকাশ করো, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, একদিকে লড়াই চাই বলবে, আর যখন পাকিস্তানের উপর অ্যাকশন হবে তখন পাকিস্তানের দালালি করে শান্তি চাই বলবে, এই দ্বিচারিতা চলবে না। জনগণ আজকে, পশ্চিমবঙ্গের জনগণ আজকে তাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে মোদিজির নেতৃত্বে নতুন ভারত। ঠিক, আমি এরপর একটা বক্তব্য শোনাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বক্তব্য শোনালাম, সেখানে তিনি বললেন যে এইবার সেনাবাহিনী সব প্রমাণ জোগাড় করে নিয়ে এসেছে। ভারতীয় সেনাবাহিনীর দুটো কাজ, ভারতীয় সেনাবাহিনীর কাজ শত্রুপক্ষকে আঘাত করা এবং যখন আঘাত হচ্ছে তখন সেটা ভিডিও রেকর্ড করে রাখা, যাতে বাড়ি এসে বলা যায় এই ভারতের মধ্যে থাকা কিছু মানুষকে যে স্যার ম্যাডাম আপনারা দেখুন আমি কিন্তু ভিডিও করে এনেছি আপনাদের জন্য, আমি বলছি হয়তো আপনি বিশ্বাস করছেন না, ভারতীয় সেনাবাহিনীকে অনেকে বিশ্বাস করে না এই দেশে বসে, তাই আপনার জন্য ভিডিও আছে ম্যাডাম। স্যার কি ভিডিও, কার প্রশ্ন, কি বলছি? এই ভারতবর্ষের সেনাবাহিনী যখন এয়ার স্ট্রাইক করেছিল বালাকোটে গিয়ে, সেই সময় প্রশ্ন উঠিয়েছিল বেশ কয়েকজন। কারা প্রশ্ন উঠিয়েছিলেন? প্রথম যার বক্তব্য শোনাবো, দেখুন। কেন দেশবাসীকে বিপদে পরিচালিত করা হচ্ছে? অ্যাকচুয়াল কি ঘটনা ভাবে জানতে চাই। কেউ বলছে প্রথম দিন থেকেই টিভিতে শুনলাম, ন্যাশনাল টিভিগুলো বিশেষ করি 300 লোক মারা গেছে, 350 লোক মারা গেছে, কত কি তো আমরা জানতে চাই কত লোক সত্যি মারা গেছে। নিউজ দেখেছি, তাতে বলা হচ্ছে এরকম কোনো ঘটনাই ঘটেনি, বোমটা পড়েছে অন্য জায়গায়, বোমটা মিস হয়েছে এবং মানুষ মারা যায়নি। কেউ বলছে একজন মারা গেছে। তো সত্যটা কি, এটা তো লোকে জানতেই পারে। আমরা চাই মানুষকে সত্যি কথাটা বলার সুযোগ করে দেওয়া উচিত, দেশের লোকের সত্য জানা উচিত। আমি যাব মণিশঙ্কর বাবুর কাছে। মণিশঙ্কর বাবু, এইবার তো ভিডিও টিডিও সব সেনাবাহিনী করে নিয়েছে, কিন্তু যদি ধরুন কোনোভাবে ভিডিও ক্যামেরাটা খারাপ হয়ে যেত, স্ট্রাইকটা হতো, তাহলে কি আবার প্রশ্ন উঠতো? প্রত্যেকবার সেনাকে ভিডিও করে করে নিয়ে এসে প্রমাণ করতে হবে এই দেশের মানুষকে যে দেখুন আমরা মিথ্যা বলছি না? এই দেশের সেনাবাহিনীর ক্রেডিবিলিটিতে এতটাই বড় প্রশ্ন? বলুন স্যার। না, ব্যাপারটা হচ্ছে যে পরীক্ষা দিয়েছো তুমি, তারপরে এসে যত কিছুই সাবস্ট্যান্সিয়ার করার চেষ্টা করো না কেন, তুমি পাস করেছো না ফেল করেছো সেই রেজাল্টটা দেখলেই বোঝা যায়। ফলে আমি মমতা ব্যানার্জি কী বললো না মোদি কী বললো সেটা নিয়ে আমার কোনো মানে সন্দেহ নেই এবং সেটা নিয়ে প্রশ্ন নেই। আমি দেখব যে আমরা কেমন আছি, ভারতীয়রা যারা সেটা নিয়ে প্রশ্ন তুলবেন। এখন কোশ্চেন হচ্ছে যে ভারতে থেকে যে প্রণোদরা যে কথাগুলো বললো, আমরা একটা ঘরানার লোক, সেই ঘরানার মতো কথা বলবে সেটা স্বাভাবিক ব্যাপার। আমরা কংগ্রেসি ঘরানার লোক, আমরা যতদিন মৃত্যুদিন পর্যন্ত যে পার্টিতেই বলি না কেন, যাকেই সাপোর্ট করি না কেন, একটা কংগ্রেসি ঘরানা, কংগ্রেসি কালচার আমরা কথা বলবো। তিনি মোদিজি যেমনভাবে কথা বলেন তিনিও সেরকমভাবে কথা বলবেন, তিনি সেই ঘরানার লোক, সেটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে যদি ভারতবর্ষের লোকই এই ঘটনাটা ঘটে থাকে, পুলওয়ামা বলুন, পেহেলগাঁও বলুন, তাহলে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে কী লাভ? ভারতের যারা আছে তাদেরকে টেনে নিয়ে একদম তাদেরকে কাউন্টার অ্যাটাক করা হোক বা তাদেরকে জেলে পড়া হোক, ডিটেনশন ক্যাম্প দেওয়া, কিছু একটা করা হোক। তাহলে পাকিস্তানের লোক যদি অ্যাটাক না করে থাকে, ভারতের লোকই যদি করে থাকে, প্রণোদরা যেটা বলছে, বুঝতে পারেন যদি পাকিস্তানের লোক করে থাকে, রাস্তায় যারা পাকিস্তানের সমর্থনে মিছিল করছে, দাদা প্লিজ আমি বলেছি আপনি তো গুলিয়ে ফেলছেন, আপনি তো গুলিয়ে ফেলছেন, আপনি তো স্বীকার করলেন, আপনি তারা স্বীকার করলেন কলকাতার রাস্তায় যারা পাকিস্তানের সমর্থনে মিছিল করছে, আপনি সেই দলের মধ্যে পড়েন, আজকে আপনি স্বীকার করে নিলেন। যদি মনে হয় তখন না এটা করতে পারেনি, মানে গান্ধীজি করতে পারেনি বা আরো কেউ কংগ্রেসের করতে পারেনি, আজকের দিনে দাঁড়িয়ে সে করতে পেরেছে কি? বিজেপি কি করেছে? করবে। মানে ভোটের রাজনীতিতে ভোটের ক্যাম্পেইনিং বিজেপি 370 দ্বারা তুলে দিয়েছে ভাই, আমি 370 দ্বারা তুলে দিয়েছে, মনে হয় আজকে তার জন্য সেখানে শান্তি ফিরছে, সেখানে পঞ্চদিন ফিরেছে, বিজেপি করতে পেরেছে আপনাদের শত বিরোধিতা সত্ত্বেও পারবে। যদি আমার মনে হয় তাহলে 14 সাল থেকে আসার পরে
আজও পুলওয়ামায় যে ঘটনাটা ঘটেছে সেটা কি ঘটেছে তার সামনে কিছুতে আসেনি। 4 জন লোককে এখনো পর্যন্ত খুঁজতে পারেনি যেটা ঘটনাটা ঘটিয়েছে। তাহলে আমি বলছি এই ঘটনাগুলো তাহলে ঘটছে কেন? এখন তো সবাই ইউনাইটেড, আজকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে সবাই তো ইউনাইটেড। আজকে বললো যে বাংলাদেশের সঙ্গে ঝামেলা হচ্ছে, ট্রাম্প হচ্ছে মোদির বন্ধু। আবার এখন যদি কেউ মোদির প্রশংসা করতে যাচ্ছে তখন আবার বিজেপি বলছে ও হচ্ছে আমাদের দেশের শত্রু, মোদির প্রশংসা করছে, ট্রাম্পের প্রশংসা করছে। তো আপনি তো বলছেন ট্রাম্প হচ্ছে মোদির বন্ধু, তিনি বাংলাদেশকে উড়িয়ে দিবেন জো বাইডেন যাওয়ার পরে। আবার যখন ট্রাম্পের কেউ প্রশংসা করছেন আপনারা তখন তার নিন্দা করছেন। ফলে আপনারা আগে ঠিক করুন স্ট্র্যাটেজি। আমাদের দেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থাকতে পারে, তাদের মধ্যে বিতর্ক থাকতে পারে, আগ্রাসনের ক্ষেত্রে মণিশঙ্কর বাবু আমার প্রশ্নটা অন্য ছিল। সেটাও আমার প্রশ্নটা হচ্ছে আমার খুব স্ট্রেট কাট প্রশ্ন মণিশঙ্কর বাবু। আমার প্রশ্ন হচ্ছে ভারতীয় সেনাবাহিনী বালাকোটের পর বিবৃতি দিয়ে, আমি মোদি কোনো মমতা কোনো রাহুলের কথা বলছি না, ভারতীয় সেনাবাহিনী বিবৃতি দিয়ে বলেছিল বালাকোটে আমরা এয়ার স্ট্রাইক করেছি, তাতে এই রেজাল্ট হয়েছে। সেই নিয়ে সন্দেহ প্রকাশ করার অবকাশ কোথায়? যেহেতু ভিডিও নেই বলে তার মানে ভারতীয় সেনাবাহিনীর জব রোলে একটা অ্যাড হয়ে যাচ্ছে যে নিজেদের কাজের পর ভিডিও করে নিয়ে আসা। কংগ্রেস নেই, পেহেলগাঁওটা ঘটলো কেন? পেহেলগাঁওটা ঘটলো কেন সেটাই তো প্রশ্ন। কিন্তু ঘটার পর যা হয়েছে সেই অ্যাকশন আগে কখনো হয়েছিল? মুম্বাই ঘটলো কেন প্রশ্ন, কিন্তু ঘটার পর কি করা হয়েছিল? মুম্বাই ঘটার পর ডসিয়ার পাঠানো হয়েছিল। শামশেরগঞ্জ ঘটলো কেন? ঘটলো কেন? ঘটলো কেন তো প্রশ্ন করাই যায়। ঘটার পর কি হয়েছে? মোদির নেতৃত্বে ঘটলো কেন প্রশ্ন তো করাই যায়। ভাগ হয়ে যাবে। আমি বলবো তাহলে শামশেরগঞ্জ ঘটলো কি করে তার উত্তর দিন আগে। বাংলাদেশ নিয়ে নেব। শামশেরগঞ্জ ঘটলো কি করে তার উত্তর দিন। আপনারা বিশ্বাস করতে থাকুন। হরগোবিন্দ দাস খুন হলো কেন? চন্দন দাস খুন হলো কেন? উত্তর দিন তার আগে। ঘটনার পরেও পেহেলগাঁওয়ে ঘটনা হয়েছে, বিজেপি সেটা রুখতে পারেনি। হ্যাঁ রুখতে পারেনি, সেইটা ফেলিওর। ওকে মানছি তো ফেলিওর। কেন ফেলিওর? বিজেপি সরকারের তরফে আমি প্রশ্ন করব এটা আর কেন না হয় আর কেন হয়েছে। কিন্তু বিজেপি সরকার এই মুহূর্তে যে সরকার আছে তারা ঘটার পর অ্যাট লিস্ট গিয়ে উত্তরটা দিতে পারে, তারা ডসিয়ার পাঠায় না। এটাও আমি বলবো একজন সাধারণ মানুষ হয় তারা ডসিয়ার পাঠায় না। এক মিনিট মুম্বাই ডসিয়ার পাঠানো হবে। মুম্বাই অ্যাটাকটা ঘটেছিল কেন? তখন কি বিজেপি ছিল? আর তখন প্রত্যুত্তর দেওয়ার সিদ্ধারা ছিল না কেন? তৃণমূল কংগ্রেস তো সরকারে ছিল, সিদ্ধারা কোথায় ছিল? আজমাল কাসেমকে ফাঁসি দেওয়া হচ্ছে কারণ সে ধরা পড়েছিল এখানে, তাই জন্য ফাঁসি দেওয়া হচ্ছে। পাকিস্তানে কি করা হয়েছে? আমি দ্বিতীয় বক্তব্য শোনাবো। আমি আরেকটা বক্তব্য শোনাবো। আমি শোনাবো দিগ্বিজয় সিং এর বক্তব্য, কংগ্রেসের এই বালাকোট স্ট্রাইকের পর কি বলেছিলেন তিনি শোনাবো। তারপর আমি নীলাভর কাছে আসি, তারপর শুভম। দিগ্বিজয় সিং শুনুন। पुलवामा की घटना हुई, 40 से ज्यादा हमारे सीआरपीएफ के लोग मारे गए। आज तक उस घटना की जानकारी न संसद में उन्होंने पेश की, न जनता के सामने रखी। सर्जिकल स्ट्राइक की बात करते हैं कि हमने इतने लोग मार गिराए, लेकिन प्रमाण कुछ नहीं, केवल झूठ का पुलिंदा से ये राज कर रहे हैं। সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে সেটার প্রমাণ করা জরুরি ভারতবাসীর কাছে, এইটা আমার ভাবতে অসুবিধা হচ্ছে। কারণ পাকিস্তানের কাছে প্রমাণ দিতে হবে এটা আমি বুঝতে পারি। ভারতের মানুষ ভারতের সেনাবাহিনীর বিবৃতিতে বিশ্বাস না করে প্রমাণ চাইবে, ভিডিও এভিডেন্স চাইবে, এইটা ভাবতে আমার আশ্চর্য লাগছে। কারণ পাকিস্তানের লোক ভারতীয় সেনাবাহিনীকে বিশ্বাস করে না, মেনে নিলাম। ভারতের মানুষ হয়ে ভারতের সেনাবাহিনীর বিবৃতিতে আমি প্রশ্ন তুলব, এইটা কি করে হতে পারে? নীলাভ বলো। দেখুন, প্রথমত আপনারা বালাকোটের ঘটনার পরে দিগ্বিজয় সিং এর একটা বক্তব্য চালিয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের চ্যানেলকে আপনার মাধ্যমে সঙ্গে সঙ্গে আপনারা এই পেহেলগামের ঘটনার পরে রাহুল গান্ধী এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে তারা সর্বদলীয় বৈঠকে কি বক্তব্য রেখেছেন? আমি বলে দিচ্ছি আপনাকে, সর্বদলীয় বৈঠকে কি বক্তব্য রেখেছেন, সেখান থেকে বেরিয়ে আমাদের লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী কি বক্তব্য রেখেছেন, এইগুলো আপনারা একটু চালিয়ে কি বলেছেন? কারণ আমরা সেখানে পরিষ্কার করে বলেছি, যদি না থাকতো, আমরা পরিষ্কার করে বলেছি যদি না থাকতো কি কি না হলে কি হতো, এটা কোনো প্রশ্ন না। সেনাবাহিনীকে ভিডিও তুলে নিয়ে আসতে হবে, এটা কিন্তু কোনো প্রশ্ন, সেনাবাহিনীকে প্রমাণ তুলে ভিডিও তুলে নিয়ে আসতে হবে, এটা সেনাবাহিনীর কাজ। ইফবার দিয়ে রাজনীতি ভিডিও করা কি সেনাবাহিনীর কাজ? আমার এটা বলুন, ভিডিও করা সেনাবাহিনীর কাজ? আমরা পরিষ্কার করে বলেছি এই ঘটনার পরে, পেহেলগামের পরে
দেশের স্বার্থে ভারতবর্ষের সরকার যে অবস্থান নেবে সেই অবস্থানের সাথে আমরা রয়েছি এবং সমস্ত রাজনৈতিক এটা তো স্বাভাবিক নয় কি নীলাভ? এটা করা উচিত। এটা যদি উল্টোটা বলতে সেটাই কি অস্বাভাবিক হতো না? স্বাভাবিক, আমি বলছি তো মানে এটা এটা বলে আবার বলার কি আছে? আমরা বলেছি আমরা সরকারের সাথে আছি। আরে ভাই, বক্তব্যটা বলেছি যুদ্ধ পরিস্থিতিতে সরকারের সাথে থাকবে না তো কি উল্টো দিকে থাকবে? বক্তব্য তুলে ধরেছেন, আমি একটা বক্তব্য তুলে ধরলাম, স্বাভাবিক অস্বাভাবিকের কি আছে? আমার কথা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে কেন আমরা বিশ্বাস নেই? পরিষ্কার বলেছি, আমাদের নেতা লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী কি বলেছেন, মল্লিকার্জুন খাড়গে কি বলেছেন, পেহেলগামের ঘটনার পরে আপনার সেগুলো চালান। দিগ্বিজয় সিং ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বিশ্বাস নেই কেন? সেটার এলিমেন্ট নয়। রাহুল গান্ধীও প্রশ্ন তুলেছিলেন সেই সময় আমরা বালাকোট পরিষ্কার এয়ার স্ট্রাইকের পর। পেহেলগামের ঘটনার পরে বলেছি যে সিদ্ধান্ত ভারত সরকার নেবে তার সাথে আমরা আছি এবং থেকেছিও। আজকে দেখুন না, বিদেশে যখন কূটনৈতিক সফরে সাংসদরা গেছে সেখানে আমরা কংগ্রেসের সাংসদরাও গেছে, তো যাবে না? আমি তো সেটাই বলছি। আমার প্রশ্ন হচ্ছে 1 নম্বর, ভারতীয় সেনাবাহিনী যখন বলছে যে বালাকোট এয়ার স্ট্রাইক হয়েছে, সেখানে এই হয়েছে, এই রেজাল্ট হয়েছে, সেখানে একটা পাবলিক প্ল্যাটফর্মে এসে কংগ্রেসের একজন নেতা যদি বক্তৃতা দেয় যে বালাকোটে এয়ার স্ট্রাইকে কি হয়েছে তার তো কোনো প্রমাণ নেই, সেটা কি পাকিস্তানের হাতে রসদ তুলে দেওয়া নয়? হ্যাঁ কি না? না, উনি তখন যেটা বলেছেন অন্যায় করেছে এবং অন্যায় সেই নিয়ে করেছে। দলের মধ্যে বাহ, দলের মধ্যে ওনাকে সেখানে ভৎসনা করা হয়েছে দিগ্বিজয় জানি না আমি সিংহকে। কখন করা হয়েছে। দিগ্বিজয় সিংহ আমাদের দলের সর্বভারতীয় সভাপতি নন। কপিল সিব্বালও বলেছেন। সর্বভারতীয় নেতৃত্ব কপিল সিব্বাল এখন কংগ্রেস করে না। কপিল সিব্বালও কপিল সিব্বাল বলেছিলেন সমাজবাদী পার্টির বালাকোটের পর রাজ্যসভা সাংসদ। রাহুল কপিল গান্ধী সিব্বাল চীনের কংগ্রেসের রাহুল কেউ গান্ধী না। নিজেও কি বলেছেন। চুক্তি করেছিলেন কেউ সেটা না। এখনো আসেনি। সেখানে- রাহুল গান্ধী চীনের সাথে কি প্যাক্ট করেছিলেন? সেটা আপনি বলে রাহুল দিন গান্ধী তাহলে। সরকারের কোনো পার্ট না হয়েও কি চুক্তি করেছে তাহলে সেটা আপনি তাহলে প্রকাশ বলে আছে। দিন। সেটা বলুন, এখানে তো চীন নিয়ে সেটা আসলে আপনি বলুন, বলে চীনের দিন সাথে না। কি চুক্তি আপনি যখন করেছিল? এত জানেন, আপনি রাহুল গান্ধী বলুন। চীনের সাথে কি চুক্তি চুক্তি করেছিল? করেছিল? আপনার কাছে তথ্য চীনকে লাগবে। পাকিস্তানের বাইরে রাখা যাবে না। আরে তথ্য পাকিস্তানের দিয়ে সাথে দিন না যুক্ত এখানে। হয়েছে চীনের চীন। কথা বলে কি তাই হবে? চীনের সাথে রাহুল কে কার গান্ধী সাথে বন্ধ কি করে চুক্তি কথা বলছে? হয়েছিল? আপনি বলে দিন। কংগ্রেস চীনের এখনো কোনো প্রকাশ কথা আসেনি। রাজনৈতিক। আমরা জানতে চাই। আপনি যখন দেশ এত জানতে কিছু চায়। জানেন, আপনি বলে দিন চীনের না। সাথে আচ্ছা, আমরা আপনি জানতে বলে চাই। দিন। বলুন, রাহুল গান্ধী আপনাদের কাছে ছিলেন। আপনি বলে দিন। রাষ্ট্রপতি ছিলেন। কারণ চীনের মুখে সাথে করে কি মিথ্যা চুক্তি কথা বলা করেছিলেন? উচিত না। দেশ আচ্ছা, জানতে দুজন চায় এখনো এটা। বলেনি, স্যার এখনো বলেনি। আমি বলছি আমার প্রশ্ন হচ্ছে, আমি ছোট্ট করে আরেকবার যাব নীলাবর কাছে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী আজকে বললেন সর্দার বল্লভভাই পটেলের কথা যদি সেই সময় মেনে নেওয়া হতো এবং ভারতীয় সেনাকে এগিয়ে যেতে দেওয়া হতো, তাহলে এই পাশতুন মুজাহিদ সন্ত্রাসীদের হাত থেকে এবং পাকিস্তান সেনার হাত থেকে কাশ্মীর যে অংশ তারা অধিগ্রহণ করে রেখেছে, অধিকৃত করে রেখেছে, সেই অংশকে ভারত ফেরাতে পারত, কিন্তু সেই সময়ের যারা ছিল তারা তা করেনি। যেমন দিগ্বিজয় সিং এর ভুলটা আপনি মেনে নিলেন, তেমনি গ্রেসফুলি নেহরুর ভুলটাও মেনে নিন। চলুন। দেখুন, আগে কাশ্মীরের ঘটনাটা বুঝতে হবে। কাশ্মীরের ঘটনা সবাই বোঝে। না, আমি বলছি, আমি বলতে দিন। আপনি তো কাউকে বোঝাতে প্রশ্নটা হবে না। করেছেন আমাকে বলার জন্য। সেটা হচ্ছে 1947 সালে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে যখন ভারতবর্ষ স্বাধীনতা হয়, তখন কাশ্মীর ছিল হরি সিং এর রাজত্ব। হরি সিং এর কাছে একটা অপশন ছিল যে তিনি ইন্ডিপেন্ডেন্ট থাকার, এবং হরি সিং এগুলো সবাই জানে নিলাম। না, আমাকে বলতে দিন। হরি সিং বাচ্চাবেলায় ক্লাস ইন্ডিপেন্ডেন্ট 6 এ পড়ে থাকতে সবাই। চেয়েছে। 6 এ পড়ে, কিন্তু আবার হ্যাঁ। অনেকে ভুল তথ্য না, বলে। না, ভুল তথ্য কেউ বলছে না। সেখানে দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট থাকতে চেয়েছিল। তখন যখন পাকিস্তানের সেনা কাশ্মীরে আক্রমণ করেছিল, তখন হরি সিং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের সহযোগিতা চেয়েছিল, হ্যাঁ। তখন তিনি সই করেছিল। করেছিল, তার তারপর? আগে কিন্তু করেনি। তো তাতে কি এসে যায়? তারপরে ভারতীয় সেনা গেছিল, গিয়ে কাশ্মীর থেকে দিয়েছিল, আপনার না সঙ্গে আমি POK কথা ছেড়ে বলে দিয়েছিল? আপনার সঙ্গে কথা বলে আপনি বলতে দিচ্ছেন, পুরো কাশ্মীর তো ভারতকে দিয়েছিল হরি সিং। আচ্ছা, না, দুজন বলেন। নেহরুর যে ভুলটা আরে স্বীকার POK করতে বাকি না অপশন আমরাও চাই, আপনারা ফিরিয়ে আজকে আনুন। নেহরুর ভুলে আমরা চাই পুরো ভারতে ফিরে ভারতকে আসুন। মুখ দেওয়াচ্ছে। আরে হ্যাঁ, সেটা স্বীকার করা আজকে সম্ভব বাইরে নয়। বৃষ্টি যে হয়েছে, তার জন্য দায়ী একদিন নেহরু বলুন। নেতাজি সুভাষ আরে চন্দ্র আকাশে কেন বসুর আজকে সাথে গরম বেশি, তার জন্য দায়ী নেহরু তাকে বলুন। defend কলেজে করতে হলে হবে। আচ্ছা, এক সেকেন্ড, এক সেকেন্ড। নেহরু বলে যান। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক আরে সেকেন্ড। শব্দ নীলাভ, নেহরু। এক সেকেন্ড, না, দুজন বলেননি এখন, একে অপরের আমি নেহরুর ভুল ছিল। আমার প্রশ্ন। ভুল ছিল না, ছিল না। আপনাদের কোনো দোষ স্যার, নেই, স্যার, সেটাই। নীলাভ স্যার, নেহরুর এক সেকেন্ড, ভুল ছিল না, ছিল আমি না, দুজন স্পষ্ট বলেনি এখনো। বলুন। স্যার, আমার প্রশ্ন খুব সিম্পল। আপনি বলছেন উনি যখন ভারতের সাহায্য চায় তারপর অ্যাকুইজিশন পেপারসে সাইন করে, বুঝলাম, কিন্তু যখন সাইন করে সম্পূর্ণটা সাইন করে, সেই সময় ভারতীয় সেনাবাহিনীকে এগিয়ে যেতে দিলে আজকে সম্পূর্ণ কাশ্মীরটা আমাদের হতো, সেটা হয়নি। নেহরু মাউন্টব্যাটেনের কথা শুনে গেছিলেন ইউনাইটেড নেশনসে। সেই ভুলটা গ্রেসফুলি মেনে নিন, যেমনটা মেনে নিলেন আপনি দিগ্বিজয় সিং এর ভুলটা। চলুন। দেখুন, আমি পরিষ্কার করে বলছিলাম করুন দ্রুত। যে কথাটা, সেই সময় ভারতীয় সেনারা গিয়ে কাশ্মীর থেকে পাকিস্তানি সেনাদের প্রথমে হাঁটায়, তার মধ্যে কিছুটা অংশ পাকিস্তানি সেনারা থেকে গেছিল, যেটা আজকের পিওকে। তাদেরকে এগিয়ে যেতে দেওয়ার কথা সর্দার পটেল বলেছিলেন। পিওকেটা ভারতে ফিরে আসছে। এখন সে কি হবে স্যার? বাস হয়ে গেছে, আমি শুভমের কাছে যাব। কেন? আরে আপনি কে? সেদিন জাননি কেন? আমি ভারতবাসী, আমি ভারতবাসী, ব্যাস। আমি বর্ষ করছি। নেহরুর জন্য আমাদের মুখ দেওয়াচ্ছে। এই 26 জনের মৃত্যুর জন্য নেহরু দায়ী। ঠিক। সেদিন যদি নেহরু পিওকে
উদ্ধার করতো, ভারতে নিয়ে আসতো। আজকের এই পরিস্থিতি হতো না। হতো তখন আজকে না নীলাবন দোষ স্বীকার করার সাহস রাখো। নীলাবন নিজেও জানে, বাট ও স্বীকার করতে পারবে না। স্বীকার করার সাহস করতে পারবে না। আমি শুভমের কাছে আসবো। এই মৃত্যুর জন্য আমি শুভমের কাছে আসবো। শুভম, প্রশ্ন হচ্ছে আমাদের আলোচনার বিষয়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাটা হলো কেউ যদি শান্তিপূর্ণভাবে থাকতে চায় তাহলে শান্তিপূর্ণভাবে থাকবে, আর যদি শান্তিপূর্ণভাবে না থাকে, ভারতের উপর আক্রমণ করে, তার উপর গুলি চলবে। এই নিয়মের মধ্যে কোনো জিওগ্রাফিক্যাল লোকেশন নেই। পাকিস্তান হতে পারে, বাংলাদেশ হতে পারে, ভারত হতে পারে, শ্রীলঙ্কা হতে পারে, নেপাল হতে পারে। ভারতের মধ্যে বসে থাকা সন্ত্রাসবাদী যারা, সেই মাওবাদীদের ওপরেও অপারেশন চলছে। আগের দিন সেই নিয়ে তোমার সাথে কথা হচ্ছিল। তুমি কি কোনো তফাৎ দেখো ভারতের ভেতরে বসে যারা ভারতবাসীর উপর গুলি চালায় এবং পাকিস্তানে বসে যারা ভারতবাসীর উপর গুলি চালায়, তাদের মধ্যে কোনো তফাৎ দেখতে পাও? বলো। আজকের বিতর্কের যে মূল বিষয়টা দেখলাম সেটা হচ্ছে এটা নতুন ভারত। আমি একদম একমত, এটা নতুন ভারত। বিজেপি করলে এই ভারতে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের ওপর দাঁড়িয়ে চরম নোংরামি করা যায়, কেউ কিছু বলে না। সিপিআই নেতাদের, সিপিআইএম নেতাদের নোংরামি বার করো, টপিকের বাইরে চলে যাও কেন? সব সময় শুভম টপিকের বাইরে যাবে। কোন নেতা কেউ একটা রাস্তায় কি করেছে আজকের টপিকে কি করে আসবে? আমি আনবো সিপিআই সিপিআইএম নেতাদের আনবো। বন্ধ ফ্লাইটে করে বাদ দিন এক্সপ্রেস সিবিআই বন্ধ ফ্লাইটে করে বন্ধ ফ্লাইটে কোন করে নেতা কোন নেতা এটা টপিকটাই আলাদা। কোন, আমি যদি শুভম বলি কোন নেতা ক্যামেরার দিকে তাকিয়ে জিভ বার করে জিভ নাড়ায়, এটা কি আজকের টপিক? ক্লিন চিট পেয়েছে, সাক্ষী মালিক কাছে ক্লিন চিট দিয়েছে আদালত। এটা টপিক না, এটাই বলতে দেব না। শুভম, এটা টপিক নয়। শুভম টপিক নয়। শুভম টপিক নয়। শুভম, আপনি যেটা বলছেন এটা টপিক নয়। শুভম আজকে টপিক নয়। শুভম আজকে অলিম্পিক টপিক নয়। বিজেপি নেতার কোথায় কি করেছে টপিক নয়। আমার টপিক হচ্ছে যে সন্ত্রাসীরা হাতে অস্ত্র ধরে, পাকিস্তানে বসে অস্ত্র ধরে, তাদের মধ্যে আর দেশের মধ্যে ধরে অস্ত্র ধরে, তাদের মধ্যে কি তফাৎ? গোটা দেশে বিগত আমার প্রশ্ন হচ্ছে, বলতে পারবে না, বলতে পারবে না। আমার কাছে ভাইরাল নিউজ হচ্ছে সেই মাওবাদীরা যারা অস্ত্র দিয়ে দেশের মানুষকে খুন করে, তোমার দলের নেতাদের খুন করেছে। সিপিআই মাওবাদীর নেতারা যারা নিজেদের নেতা বলে, আসলে তারা সন্ত্রাসী। তাদেরকে কি বলবে আজকে? তাদেরকে নয় শান্তির রুটি খাবে, নয় গুলি খাবে মাথায়। এটাই নরমাল, নিউ নরমাল। ঠিক যেভাবে মাথায় গুলি করা হবে, যেভাবে আজকে উত্তরপ্রদেশে চারজন মুসলিমকে, চারজন মুসলিমের কথা বলা হচ্ছে না, হিন্দুদের মৃত্যু দেখতে পাও, হিন্দুদের মৃত্যু দেখতে পাও, তোমাদের দলের চন্দন বাবুর মৃত্যু দেখতে পাও, দলিতদের, হিন্দুদের, মুসলিমদের, অবশ্যই হিন্দু, অবশ্যই হিন্দু। আগে মুসলিম বললে কেন? আগে মুসলিম বললে কেন? আগে মুসলিম বললে কেন? আগে মুসলিম বললেন কেন? আগে দলিত বললেন না কেন? আপনার এই সিকোয়েন্সটা কেন? সবাই সমান। আপনার কাছে শুধু মুসলিমরা কেন আগে আসে? আমার কাছে সবাই সমান। ছত্তিশগড়ের জঙ্গলে বসে বন্দুক ধরলে মাথায় গুলি মারা হবে। মাথায় না, তারা সন্ত্রাসী, তারা সন্ত্রাসবাদী, তারা সন্ত্রাসবাদী। হাতে যারা বন্দুক ধরে তারা সন্ত্রাসবাদী, যারা হাতে বন্দুক ধরে তারা সন্ত্রাসবাদী, যারা হাতে বন্দুক ধরে তারা সন্ত্রাসবাদী। দেশের বাহিনী যখন বলছে সন্ত্রাসবাদীদের মারা হচ্ছে, তারা সন্ত্রাসবাদী। এটাই নতুন ভারত। আমি আমার দেশের সেনাবাহিনী, প্যারামিলিটারি ফোর্সকে বিশ্বাস করি। নতুন ভারতে সন্ত্রাসীদের মাথায় মারা। নিউজ চ্যানেল দেশের সংবিধানকে মানে না, অবশ্যই সংবিধান মানে। সংবিধানের উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষকে রক্ষা করা, তোমাকে আমাকে রক্ষা করা। তোমাকে রক্ষা করতে হলে মাওবাদীদের মারতে হবে। তোমাকে যদি রক্ষা করতে হয় মাওবাদীদের মারতে হবে। আমরা এই দেশ তোমায় রক্ষা করছে, এই দেশ শুভমকে রক্ষা করছে। এই দেশ অবশ্যই সেকুলার, অবশ্যই সেকুলার, কিন্তু তোমায় রক্ষা করা শেষ করুন। আপনি ভুল বলছেন। আপনাকে জিজ্ঞেস করলাম সন্ত্রাসী নিয়ে প্রশ্ন, আপনি চলে গেলেন হাইওয়ের ধারে কোন বিজেপি নেতা কি করেছে। আমার কি এসে যায়? আজকে আমাদের দেশের সেনাবাহিনী যা বলেছিল আমরা ঠিক সেই কথাই বলেছিলাম। সমস্ত বিরোধী রাজনৈতিক দল সেই কথাই বলেছিল। সেনাবাহিনী কি বলেছিল? তাহলে কিসের বাদ বলছেন কেন? কিসের বিরোধী বললেন না? আপনি তো বললেন আজকে দেশের সেনাবাহিনী বলেছিল আমরা সন্ত্রাসবাদী ঘাঁটি আক্রমণ করেছি। আমরা কোনো সামরিক ঘাঁটি আক্রমণ করিনি, আমরা সমর্থন করি। বুঝলাম, কিন্তু দেশের প্যারামিলিটারি ফোর্স যখন বলে আমরা মাওবাদীদের খতম করেছি, কেন সাপোর্ট করো না? বলেছিল যে আমরা যখন পাল্টা আক্রমণ পাক সেনাবাহিনী করলো তখন আমরা আক্রমণ ফিরিয়ে দিয়েছিলাম।
আমরা সমর্থন করেছি। ওনারা সমর্থন করে কি বড় কোনো কাজ করেছে? দেশের সেনাবাহিনীকে সমর্থন করবে না? ইসলামাবাদ, লাহোর ধ্বংস হয়ে অবশ্যই গেছে। সমর্থন সেটা করতে হবে। আপনারা দেখিয়েছিলেন। কেন সমর্থন সেটা করবেন না? সেনাবাহিনী বলেনি। আপনাকে তো সমর্থন সেটা করতেই হবে। সেনাবাহিনী বলেনি। সেনাবাহিনীর আপনারা কথায় কেন সমর্থন সেনাবাহিনীর কেন কথা করবেন না? আপনারা কেন সেনাবাহিনীর কথায় সমর্থন তো করতেই হবে, করতেই হবে। এক সেকেন্ড, লাহোরে অ্যাটাক হয়েছে বলা হয়েছিল না, একদম না। লাহোরে অ্যাটাক হয়েছে বলা হয়েছিল, লাহোরে মিসাইল পড়েছিল। আমি যাচ্ছি, লাহোরের হেড সেনাবাহিনীর বেসে মিসাইল পড়েছে, ওনার কাছে যাবে। ব্যাস, তোমরা সেনাবাহিনীকে যদি সমর্থন করো, জোরে চেঁচালে আমিও পারি। এক সেকেন্ড, আরো জোরে চেঁচাতে পারি। আমি বলছি দেশের সেনাবাহিনীর কথায় সমর্থন যদি করতে পারেন, দেশের প্যারামিলিটারি ফোর্সকে কেন সমর্থন করতে পারে না? মাওবাদীদের যদি আমরা যদি দেশের বাহিনী না খতম করে, আপনাকে মারবে, আপনাকে মারবে, আপনি মরে যাবেন। যদি মাওবাদীদের খতম না করা হয়, আপনি থাকবেন না স্যার। সিপিআই নেতাকে আগে মারবে। আমি যাবো স্যার, আমি এক সেকেন্ড, অবশ্যই করেন, অবশ্যই করেন স্যার। এক সেকেন্ড স্যার, আমার প্রশ্ন হচ্ছে, এই দেশের মধ্যে বসে থাকা কেউ যদি বন্দুক ধরে থাকে হাতে, আর দেশের বাইরে যদি কেউ বন্দুক ধরে থাকে দেশের মানুষকে খুন করার জন্য, তাদের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? সন্ত্রাসী নয় তারা? বলুন স্যার। কিশলয়, যারা এখানে বসে আছে মেজরিটি পলিটিশিয়ান, আমি কিন্তু পলিটিশিয়ান নই। সত্যি আমি অ্যাডমিনিস্ট্রেশন থেকে এসেছি। সত্যি কথা যেটা, সেটা ভারতবর্ষের মধ্যে যাদেরকে সন্ত্রাসবাদী হিসেবে শেষ করা হচ্ছে, মাওবাদীদের, তারা বেসিক্যালি সন্ত্রাসবাদী। এবং এই রকম সাহস ভারতবর্ষের এই সরকারের আগে কোনো সরকার দেখাতে পারেনি। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে গোটা এই 1947 সালের পর থেকে আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী এই রকম সাহস দেখিয়ে বলতে পারেনি শান্তির রুটি খাও, না হলে গুলি খাও। এটা কিন্তু সেই শোলের ডায়লগ, যে কালিয়াকে বলেছিল গলি খায়গা, তো বলে নিমক খায়, তো বলা আমি গলি খাও। এই যে শক্তি, এই পরাক্রমী শক্তি, এই যেটা পাকিস্তান থেকে বলা হচ্ছিল যে আমাদের সাথে ভারতবর্ষের ছায়াযুদ্ধ চলছে, বেসিক্যালি পাকিস্তানের সাথে আমাদের কোনো যুদ্ধ হয়নি। এটা অপারেশন সিন্দুর হয়েছে। খালি আমরা সন্ত্রাস ঘাঁটিকে ভেঙে দেওয়া হয়েছে, 9টা সন্ত্রাস ঘাঁটি ভেঙে দেওয়া হয়েছে এককালীন, যে কটা ছিল পিওকোতে। এবং আরেকটা কথা বলি, যে কটা জায়গা থেকে পাকিস্তান চেষ্টা করেছিল অ্যাটাক করার জন্য, সেই এয়ার বেসগুলোকে ভেঙে দেওয়া হয়েছে 15টা। অর্থাৎ বুঝিয়ে দেওয়া হয়েছে এখন আর সেই ভারতবর্ষ নেই। ভারতবর্ষের দিকে তাকিয়ে যদি কেউ চোখ রাঙিয়ে কথা বলে, ভারতবর্ষ কিন্তু তার প্রত্যুত্তর ইনস্ট্যান্টলি দেবে। আমি কিন্তু কোনো পলিটিশিয়ান নই, কেউ ভাববেন না যে আমি কোনো বিজেপির হয়ে কথা বলছি। ঘটনা ঘটে তখনও কি শেষ কথা বলতে দিন। না, আপনার বেলা উনি কারুর বেলা বলেননি, ওনাকে আটকাবেন না। না, উনি কারুর বেলা বলেননি। শেষ করুন স্যার। দেশের সাফল্য আপনি যেগুলো বলছেন সেগুলো দিয়ে হবে নাকি? কোনো সন্ত্রাসবাদী হামলা যদি না হয় সেটাকে সাফল্য বলা হয়? বেশ, বেশ হয়ে গেছে। ওনাকে বলতে দিন, কাউকে বলবেন। নোবেল পাওয়ার জন্য আরেক ধাপ এগিয়ে দিচ্ছেন। 2008 সালে উনি নোবেলের জন্য এইসব করছেন, আপনি আরেক ধাপ এগিয়ে দিন। উনি ট্রাম্পের কথা শুনবেন নোবেল পাওয়ার জন্য। আরে এক সেকেন্ড দাঁড়ান না স্যার, ওনাকে বলতে দিন, উনি তো আপনার বেলা বলেননি। হ্যাঁ, ভারতের জন্য আপনি তো বলে যাচ্ছেন 2008 সালেও না, আপনি একটা কথা বলেন সত্যি, আমি একটাই। আরে ওনাকে বলতে দিন না ভাই, বন্ধ হওয়াটাকে সাফল্য বলবে। ওনাকে বলতে দিন, আপনি প্রশ্ন করলেন তো। অডিও আমি রিকোয়েস্ট করব, ওনাকে বলতে দিন, উনি কারুর বেলা বলেননি। 2008 সালে যে যখন বোম্বাইতে অ্যাটাক হয়েছিল, 200 লোক মারা গেছিল, তখন এইরকম অ্যান্সার দিয়েছিল কেউ? তখনকার প্রধানমন্ত্রী, তখনকার সরকারকে উত্তর দিয়েছিল? এরকম প্যারালাল অ্যাটাক হয়েছিল? হয়নি। এর চেয়েও বড় অ্যাটাক হয়েছিল সেই দিন, যখন 200-র উপরে লোক সেদিন ভারতবর্ষে মারা গেছিল। এবং মোটামুটি সবাই বুঝতে পেরে গেছিল, এবং আমাদের প্রমাণ করে দিয়েছিলাম আইনের মাধ্যমে যে এটা পাকিস্তান থেকে, পাকিস্তানি চোর এখানে এসেছিল এবং পাকিস্তান থেকে এটা পাঠানো হয়েছিল। কিন্তু তবুও কিন্তু ভারতবর্ষের সরকার, আমি কোনো সরকারের নাম বলছি না, তখন কিন্তু কোনো অ্যাকশনের মধ্যে যায়নি। তখনই এই অ্যাকশন দরকার ছিল। 47-48 সাল থেকে যখন দেখলো পাকিস্তান যে আর ভারতবর্ষের সাথে লড়ে পারবো না, তখন সন্ত্রাসবাদী তৈরি করে এদেরকে পাঠাও এবং ভারতবর্ষকে ব্যস্ত করে রাখো। ঘটনা যেটা, সেটা হচ্ছে আজকে এই যে কথা, এই যে একটা যাকে বলে কশান করে দেওয়া, এটা কি, এই যে গুলি খাও, গুলি দেবো, গুলি মারবো, তার মানে ইট ইজ এ কশান যে তোমরা যদি আমাদের দিকে চোখ তুলে তাকাও, তোমরা যদি সন্ত্রাসবাদী পাঠাও, তোমরা যদি আমাদের ভারতবাসীকে, নিরীহ ভারতবাসীকে মারো বেছে বেছে,
তাহলে তোমাদেরকে ছাড় দেওয়া হবে না, ঠিক, স্যার। তার অ্যাকশন নেওয়া হবে, Action এই নেওয়া হবে। প্রত্যেকটা অ্যাকশন। হ্যাঁ, আমি একদম 10 সেকেন্ড করে আবার আসি আমি 10 সেকেন্ড করে দেবো, আমি আবার আসি স্যার 10 সেকেন্ড, মণিশঙ্করদাকে 10 সেকেন্ড, মণিশঙ্করদা 10 সেকেন্ড, আমি প্রত্যেকের কাছে মুখে এইটাকে মারলাম, ওখানে গুলি ছুড়লাম, 10 সেকেন্ড হতে time পারে। অবিশ্বাস করি না, প্রধানমন্ত্রী বলছেন, সেনাবাহিনী বলছেন। আমি ভাবি একটা রাজ্য, একটা সরকারের সাফল্য হচ্ছে দেশে যদি এরকম পাহেলগাঁওয়ের মতো ঘটনা না ঘটে, কিন্তু পুলওয়ামার পরেও ঘটেছে, পাহেলগাঁও ঘটেছে, 4 জন জঙ্গিকে আমরা এখনো খুঁজতে পারিনি, আর 10 সেকেন্ড ওভার, আমি বিশ্বাস করি না। সময় কম, নীলাভ 10 সেকেন্ড। ভারতবর্ষ বরাবরই পাকিস্তানের চোখে চোখ রেখে উত্তর দিয়েছে, আগে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে দিয়েছে, এবং আগামী দিনেও যখন যেই সরকার থাকুক আমরা ভারতবাসী হিসেবে চাইবো পাকিস্তান যদি আবার ভারতের দিকে চোখ তুলে দেখায় তাহলে সেই চোখকে উপড়ে নিতে, এটা আমরা ভারতবাসী হিসেবে চাইবো এবং আমরা পারবো। ঠিক, শুভম 10 সেকেন্ড। দেশের কূটনীতি ব্যাপকভাবে ফেল না করলে এর আগে কোনোদিন কেন্দ্রীয় সরকারকে সমস্ত বিরোধী দলের সাহায্য নিতে হয়নি, সমস্ত বিরোধী দল থেকে প্রতিনিধি করে গোটা বিশ্বে এর আগে কোনোদিন পাঠাতে হয়নি। এটা কূটনীতি ফেল করেছে বলেই হয়েছে। এবং এর আগে কোনোদিন আমেরিকার একটা ছোট্ট ধমকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভয় পেয়ে যাচ্ছেন, দেশের সরকার ভয় পেয়ে যাচ্ছে, এটা এর আগে কোনোদিন হয়নি। দেখুন, জম্মু কাশ্মীরের সাথে পশ্চিমবঙ্গের অনেকটাই মিল আছে, সেখানেও একটি আঞ্চলিক দল IND এর সদস্য এবং পশ্চিমবঙ্গেও আছে। পশ্চিমবঙ্গে যখন শামশেরগঞ্জ হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি বলে যে BSF পাথর ছুঁড়েছে, তাহলে এরকম ঘটনা ঘটতে পারে যখন স্থানীয় প্রশাসনের মদত থাকে জঙ্গিদের সাথে। সেই জন্য কোনো ঘটবে না একথা বলা যাবে না, কিন্তু ঘটলে তার প্রত্যুত্তর পাকিস্তান পেয়ে যাবে। 10 সেকেন্ড দ্রুত। হ্যাঁ, কিশলয় 2008-এর আক্রমণে স্যার যার কথা বলছিলেন, নিরীহ নাগরিকরা মুম্বাইয়ের বুকে মারা গেছিল, সেদিন সরকারের অংশ ছিল সম্ভবত তৃণমূল কংগ্রেসও। সেদিন যদি সরকার সাহস দেখাতে পারত প্রত্যাঘাত করা, তাহলে এই ঘটনা ঘটতো না 2025-এ। কিশলয়, যেই প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন, যারা ভারতবর্ষের থেকে, ভারতবর্ষের এই মাওবাদী গোষ্ঠী যারা সন্ত্রাসবাদীর রূপ নিয়ে নিরীহ ভারতবাসীকে, আমাদের সোলজারকে মারছে, আমাদের শক্তিকে মারছে, তারা বেসিক্যালি সন্ত্রাসবাদী। আমার এখানে শেষ করতেই হচ্ছে, এই ভারতের বুকে থাকুক, ভারতের বাইরে থাকুক, যেখানে থাকুক, বিশ্বের যেখানে, প্রধানমন্ত্রী ক্লিয়ার করে দিয়েছিলেন যে সীমান্ত কোনোভাবে এখানে লিমিটেশন নয়, সীমান্তর কথা নয়, যেখানেই থাকুক এই পৃথিবীর, সেখানে গিয়ে সন্ত্রাসীদের খতম করা হবে। সন্ত্রাসীদের খতম করা হবে, যারা মায়ের মাথা সিঁদুর মুছে দেয় কিংবা যারা এই দেশের ওপর আক্রমণ করে তাদেরকে খতম করা হবে। এটাই তো নতুন নর্মাল, এটাই নতুন ভারতের নীতি। এবং সেই নতুন ভারতের নীতির কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী আজ পিওকে নিয়ে যে বার্তা দিলেন, সেই বার্তাও নতুন করে ভাবাচ্ছে ভারতবাসীকে। এবার কি তবে আরও বড় কোনো অ্যাকশন হতে চলেছে পিওকে নিয়ে? নজর থাকবে সেই দিকে। আপনারা দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।